আপাত শান্তির বার্তা আশা জাগালো বিশ্বজুড়ে। 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ইরান, শুক্রবার থেকে ইসলামাবাদে শুরু আলোচনা। চৌদ্দ দিনের যুদ্ধবিরতি ঘোষণায় কিছুটা স্বস্তি বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের বাজারে বড় দরপতন, ঊর্ধ্বমুখী শেয়ার বাজারগুলো। যুদ্ধ থামলেও বাংলাদেশে কমেনি জ্বালানি সংকট। পাম্পে এখনো দীর্ঘ সারি, কোথাও কোথাও তেল মিললেও অধিকাংশতেই নেই সাইনবোর্ড। অজিত দোভাল, জয়শঙ্কর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক খলিল হুমায়ুনের। দিল্লি থেকে পররাষ্ট্রমন্ত্রী যাবেন মরিশাস। সংশোধিত সন্ত্রাস বিরোধী বিল পাশ হলো সংসদে। কার্যক্রম নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের। সংবিধান সংশোধন করে বিচারের আওতায় আনার সুযোগ। এবং ইউনিসেফ থেকে পাওয়া যাচ্ছে হামের টিকা। 3রা মের বদলে 20 এপ্রিল থেকেই সারা দেশে শুরু হচ্ছে টিকাদান, সংসদের স্বাস্থ্যমন্ত্রী। দুই পক্ষের হুঁশিয়ারি, হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি। একই সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক হানাহানি, জীবন ও সম্মত ক্ষয়ের পর যুদ্ধবিরতির ঘোষণা এলো। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার বিরতি টানা হলো 2 সপ্তাহের জন্য। এই ঘোষণার পর স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের ভেতর। তারা তেহরানের রাজপথে নেমে উল্লাস প্রকাশ করছেন। হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ একটা পথ। এটা বন্ধ থাকলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়বে। তাই দ্রুত উত্তেজনা কমানো খুব জরুরি। 2 সপ্তাহ সময় দেয়া হয়েছে। এটা একটা বড় সুযোগ, কিন্তু এই সময়ের মধ্যে যদি কোনো সমাধান না আসে, তাহলে পরে পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। এই বিরতির এই সময় স্থায়ী শান্তির জন্য আলোচনা শুরু হবে শুক্রবার। মধ্যস্থতা করবে পাকিস্তান। যুদ্ধবিরতি নিয়ে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল অসীম মুনিরের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে। এদিকে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের দেয়া 10 দফা প্রস্তাব এখন আলোচনার টেবিলে, যেখানে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর দাবি। নির্দিষ্ট নিয়ম মেনে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান। এদিকে ইরানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বিশ্ব অর্থনীতিতে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সাময়িক সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে বড় দরপতন হয়েছে জ্বালানি তেলের। একই সঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বৈশ্বিক শেয়ার বাজারগুলো। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী 2 সপ্তাহের জন্য পুনরায় খুলে দেওয়ার পরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। একদিনেই WTI ক্রুডের দাম ব্যারেলে 15% বেশি কমেছে। তেলের এই দরপতনের ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারগুলোতেও। বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজারগুলোতেও। বাজার থেকে যুদ্ধকালীন ঝুঁকি কমে যাওয়ায় প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি খাতের শেয়ারের দামও বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই 14 দিনের মধ্যে স্থায়ী কোনো কূটনৈতিক সমাধান না এলে বিশ্ব অর্থনীতিতে ফের দেখা দিতে পারে অস্থিরতা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এবং এর পাল্টা জবাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান, লেবানন আর ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। এই সংঘাতে খেসারত দিতে হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকেও। যুদ্ধের ছোবল থেকে রক্ষা পায়নি সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো।
ইরানের দাবি সাধারণ নাগরিক নয়, তাদের লক্ষ্যবস্তু মার্কিন মালিকানাধীন স্থাপনা ও কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র শিউরে ওঠার মতো। সংঘাতে সবচেয়ে বেশি মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান ও লেবানন। ইরানের সর্বোচ্চ নেতার প্রাণহানি সহ কয়েক হাজার সামরিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে 13,000-এর বেশি স্থাপনা। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুত সহ বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলকেও সামলাতে হয়েছে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা, বাজাতে হয়েছে রেকর্ড সংখ্যক এয়ার রেড অ্যালার্ট, ঘটেছে প্রাণহানি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 17টি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। শুধু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোই নয়, ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব, ইউএই এবং বাহরাইন। আবুধাবির পেট্রোকেমিক্যাল প্লান্ট, বাহরাইনের বাপকো এনার্জিস এবং সৌদি আরামকো রিফাইনারিতে ভয়াবহ হামলা বিশ্ব জ্বালানি বাজারকে চরম সংকটে ফেলেছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বাধাগ্রস্ত হয়েছে বিশ্বের প্রায় 20% সামুদ্রিক তেল সরবরাহ। মধ্যপ্রাচ্যে যে আগুনের সূত্রপাত হয়েছিল 14 দিনের যুদ্ধবিরতিতে, তার সাময়িক শান্ত হলেও পুরোপুরি নেভেনি। পরাশক্তিগুলোর এই ভূরাজনৈতিক দ্বন্দ্বে একদিকে যেমন ইরান, লেবানন ও ইসরায়েলে ঘটেছে চরম মানবিক বিপর্যয়, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে হামলায় তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধ থেমেছে, এসেছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু থামেনি ভোগান্তি। রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে এখনও সেই চিরচেনা দৃশ্য, দীর্ঘ লাইন আর অপেক্ষার ক্লান্তি। আগের মতোই লম্বা লাইন, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর খুলছে হরমুজ প্রণালী, স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ। এই খবরে অনেকটাই স্বস্তিতে বিশ্ববাসী। তবে দেশের মাঠের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। দেশের জ্বালানি সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেই গ্রাহকরা। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সবাই লাইনে, লক্ষ্য একটাই, কয়েক লিটার জ্বালানি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও নিশ্চয়তা নেই, মিলবে কি মিলবে না। এত 5 ঘন্টা আসলাম এখানে, তাও এখনো ঢুকতে পারি নাই। 4:30 বাজে দাঁড়াইছি, এখন তেল দিব, কয়টার তেল দিব সেটাও তো জানি না। এই দীর্ঘ অপেক্ষা শুধু সময়ের অপচয় নয়, প্রভাব ফেলেছে জীবিকা আর দৈনন্দিন কর্মে। 4টা থেকে স্বাভাবিকভাবে আমি 8টার ভিতরে তেল পেয়ে যাবো, অফিসে চলে যাবো, কিন্তু আমরা নিতে পারলাম না। এখনো অফিসে মেসেজ করছি, কোনো রেসপন্স নাই। আজকে এখন লিভ হবে নাকি আসলে অ্যাবসেন্ট হবে তাও জানি না। এই যে 5 ঘন্টা 6 ঘন্টা সপ্তাহে 1বার 2বার ন্যূনতম পাম্পে আসতে হচ্ছে। পরিবার থেকে শুরু করে ব্যক্তি জীবন সকল ক্ষেত্রে প্রভাব পড়তেছে। অফিস টাইম অলরেডি 1 ঘন্টা চলে গেছে। যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে তার সুফল পেতে সময় লাগতে পারে, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। যেহেতু এটা খুলে দিচ্ছে অবশ্যই ভালো খবর। এখন আমাদেরও একটু দুর্ভোগটা কমবে আর কি। 2 সপ্তাহের জন্য চালু শুনতেছি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু এক্সপেকটেশন আমাদের বহাল থাকবে এটা নিয়ে আমাদের সাসপেক্ট। যদি যুদ্ধবিরতি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আশাবাদী। আর এই সংকট আর যেই মানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি, এটা আর থাকবে না আশা করতেছি। কেউ কেউ আবার তুলছেন ভিন্ন প্রশ্ন, এই সংকট কি আদৌ যুদ্ধ পরিস্থিতির শিকার নাকি রয়েছে কৃত্রিম প্রভাব? তাদের দাবি, প্রয়োজনে কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত। এত সংকট তো হওয়ার কথা না। আর আমাদের দেশের তেল আমি নিশ্চিত যে রিজার্ভ হয়েছে ব্যক্তিগতভাবে। নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করে রাখে, তার ভিতরে যে ভালো কিছু আসবে এটা কিভাবে প্রত্যাশা করি। অনেক আছে তেল উড়াইয়া রাই খাবার আছে, একেবারে তেল থাকতো না সেটা আমরা মেনে নিতাম, বুঝতাম যে নাই, কিন্তু প্রতিদিন সব গাড়ি চলছে, তারপরও এই অবস্থা। এটা কেন, কিসের জন্য আসলে আমরা এটা বুঝি না সাধারণ মানুষ। জ্বালানি সংকট আর ভোগান্তির এই চক্র থেকে কবে মুক্তি মিলবে সেই উত্তর এখনো অজানা। তবে আশা আছে যুদ্ধবিরতি একটি ইতিবাচক সূচনা। দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিলে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে শিগগিরই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। গত কয়েকদিনের মতো আজও জ্বালানি তেলের তীব্র সংকটে দেশবাসী। বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, 2-1 জায়গায় পাওয়া গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। এতে জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেট্রোল পাম্পে তেল নেয়া এখন ভোগান্তির আরেক নাম। জেলা উপজেলা পর্যায়ের পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা।
গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রতিদিন একটি বা দুটি পাম্পে সীমিত পরিমাণ তেল দেয় জরুরি কাজেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না অনেকে। নাটোরে অধিকাংশ পাম্পে তেল বিক্রি বন্ধ। শহরে একটিমাত্র তেল পাম্পে পেট্রোল এবং অকটেন দেয়া হচ্ছে, তাও চাহিদার চেয়ে অপ্রতুল। বাগেরহাটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। প্রত্যেকটা পাম্পে যদি একই সাথে তেলটা দিত তাহলে এরকমই দীর্ঘ লাইন হতো না। সিরিয়ালে ফার্স্টে আছে, কিন্তু আমার পরে যারা আসছে দেখছে যে সামনে আবার চলে গেছে অনেক। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। বৈধ নম্বর প্লেট ও লাইসেন্সধারী মোটর বাইকরা তেল নিতে পারছেন, তবে একজন মোটর বাইক চালক 5 দিন আর তেল নিতে পারবেন না। নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অ্যাপের মাধ্যমে তেল দেয়া হচ্ছে, তবে গ্রাহকদের অভিযোগ এমনিতেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, এরপর এই অ্যাপ সিস্টেমের জন্য তেল নিতে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। অ্যাপের মাধ্যমে তেল দেয়া মজুত ও তেলের অপব্যবহার বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। চুয়াডাঙ্গায় বিভিন্ন পেট্রোল পাম্পে মধ্যরাত থেকে কৃষক ও বাইকারদের দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার চাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তেলের কোনো ঘাটতি নেই জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কিনে মজুত করছেন। পাশাপাশি মেহেরপুর ও ঝিনাইদহ থেকেও অনেকে চুয়াডাঙ্গায় তেল নিতে আসায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আমার 5 বিঘে ভুট্টা আর 4 বিঘে ধান, তাহলে কত তেল লাগে হিসাব করেন। তাহলে আমার একদিন পর পর পানি দেওয়া লাগছে। 3 বিঘে ভুঁইতে 3 লিটার তেল লাগবে মনে করেন একদিন পর পর। এই বিশৃঙ্খল পরিস্থিতিটি আমরা সামলে আমরা পরবর্তীতে বাস দিয়ে তাদেরকে অ্যালাইনমেন্ট করে লাইনে দাঁড় করিয়ে আমরা কিন্তু তাদেরকে আজকে তেল দিচ্ছি। রাজবাড়ীতে বিভিন্ন পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন কৃষক। ধান আর পাটের মৌসুমে ডিজেল সরবরাহ নিশ্চিত করা না হলে ব্যাহত হবে পাটের উৎপাদন। তবে পাম্প থেকে তেল নিয়ে লুটপাটের অভিযোগ করছেন কৃষকরা। যেন প্রকৃত যাদের আসলেই প্রয়োজন, আজকের নিরিখে যাদের প্রয়োজন সেটা আমরা নিশ্চিত করার জন্য এখানে মোবাইল কোর্ট অভিযান করেছি। সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দুই পক্ষের হুঁশিয়ারি, হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হল যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ। মোহাম্মদ শফিউল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি সংবাদে। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য যে পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি, এতে তো আসলে বিশ্বে কিছুটা হলেও স্বস্তি ফিরল। আপনার কাছে কি মনে হয় যে এই যুদ্ধবিরতি স্থায়ী হওয়ার আশা করা যায় কিনা? ধন্যবাদ। অবশ্যই এটা একটা স্বস্তির বিষয় যে অন্তত 2 সপ্তাহের মধ্যে, মানে 15 দিনের মধ্যেই যে হরমুজ স্ট্রেটে যেসব জাহাজগুলো আটকা পড়ে আছে এগুলো আপনার বের হয়ে আসবে। সুতরাং তখন সারা বিশ্বে তেলের যে সরবরাহ কিছু উন্নতি হবে এবং এটা অত্যন্ত বলবো যে পাকিস্তানের জন্য একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। তারা ইরান এবং আমেরিকাকে অন্তত 2 সপ্তাহের জন্য তারা যুদ্ধবিরতি সম্মত করতে সম্ভব হয়েছে এবং এই 2 সপ্তাহের মধ্যে আরো আলোচনা হবে যেন এই যুদ্ধবিরতি আরো দীর্ঘায়িত হয়। এটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো একটা পদক্ষেপ পাকিস্তান নিয়েছে এবং এই পদক্ষেপের জন্য পাকিস্তান নিশ্চয়ই সারা বিশ্বের প্রশংসা দাবি করে। তার সাথে সাথে ইরান এবং আমেরিকান যে 2 দল তারা কিন্তু আবার বসছে এটাকে এই আপনার যুদ্ধবিরতিকে আরো ডিটেইল সেই প্রসঙ্গে তারা আবার মিটিংয়ে বসছে এবং এটা একটা চলছেই। তারা যুদ্ধবিরতি না হলে সারা বিশ্বের অর্থনৈতিকভাবে কিন্তু মন্দা দেখা দিবে, সারা বিশ্বে কিন্তু ব্যাঘাত দেখা দিবে। সুতরাং এটা বিশ্বের জন্য অত্যন্ত একটা স্বস্তির সময় বলবো যে এটা ভালো একটা সিদ্ধান্ত আসছে এবং সারা বিশ্ব আশা বসে আছে দেখার জন্য যে এটা যুদ্ধটা কখন শেষ হবে, কখন থেমে যাবে।
জি, মোহাম্মদ শফিউল্লাহ, এই যে যুদ্ধের কারণে যে সারা বিশ্বে আসলে তেলের যে একটা সংকট ছিল, এটি তো আসলে বাংলাদেশেও ছিল, বাংলাদেশও আসলে এর ভুক্তভোগী। এখন তো যুদ্ধবিরতি, সারা দেশে আসলে তেলের যেই সংকট সেটি কিছুটা হলেও কমবে। আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে আজকের চিত্রও যদি বলি, যে আমরা আজকেও দেখতে পেয়েছি যে পাম্পগুলোতে আসলে গ্রাহকদের দীর্ঘ সারি, এটি আসলে নিরাময় হবে কিনা? এটা দেখো সময় লাগবে, কারণ আপনার যে হরমুজ স্ট্রেটটা আজকে ধরুন ওপেন খুলে দেওয়া হলো, তো কিন্তু সময় তো লাগবে। যেসব জাহাজগুলো আজকে ওখানে আছে সেটা বের হয়ে আসার পরেও তো সমুদ্র পথে আসছে সাপেক্ষ। তো এই সংবাদটি কিন্তু আমি বলবো যে অন্তত আমাদের দেশের জন্য কিছুটা স্বস্তির কারণ, যে আমরা অচিরেই এই সমস্যার থেকে আমরা হয়তো কিছুটা আপনার স্বস্তি পাবো। এটা কিন্তু সময় লাগবে। এখন হঠাৎ করে তো আপনার যে জাহাজ এসে পৌঁছতে পারবে না, যেসব জাহাজগুলো কাছাকাছি আছে তারা বন্দরে পৌঁছবে, আর যারা আপনার স্টেটে হচ্ছে সেখান থেকে আসতে তো কয়েকদিন সময় লাগবে। তবে মোটামুটি যদি এটা যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা স্বল্পমেয়াদী হবে, এটা আমি আশা করি। মোহাম্মদ শফিউল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিবিসি সংবাদে সময় দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের সংবাদে। 2 দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে তিনি দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এবং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। মরিশাসে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে যোগদানের আগে ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। তার সফরসঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এরই মধ্যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। দিল্লি থেকে একই ফ্লাইটে কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে আলোকে শিক্ষা খাতে 43টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করবে। সমস্যা হলো নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। শুধু তাই নয়, ভবিষ্যতে সংবিধান সংশোধনের পর দলটিকে বিচারের মুখোমুখিও করা যাবে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল সংসদে পাশ হওয়ার আগে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই বিলটি পাশ করার আগে সংসদে আরও আলোচনার দাবি তোলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কিন্তু বিল পাশ করার কয়েক মিনিট আগে আলোচনার আর সুযোগ নেই বলে জানান স্পিকার। পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এর আগে সরকারের অর্থপ্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি হিসাব নিরীক্ষা বিল সংসদে পাশ হয়। এছাড়া প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন বিল পাশ হয়। ছোট মাছ বড় মাছ, ও যার প্রয়োজন ওইটা সে নেয়। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। ইউনিসেফ থেকে আসছে হামের টিকা। 3রা মের বদলে 20 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার পর এই সরকারকে বহন করতে হচ্ছে। বলেন, টিকার জন্য 604 কোটি টাকা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনুমোদন পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে টেন্ডার ছাড়াই ইউনিসেফ সহ বিভিন্ন দেশ থেকে টিকা কেনা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের হটস্পট ঢাকা নয়, অন্য কয়েকটি জেলায় এর প্রাদুর্ভাব রয়েছে। এবং ঘনবসতিপূর্ণ খুলনা একেএম ফজল হক মিলন প্রতিষ্ঠানে যে কোনো বয়সের আগ্রহী স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক ছাত্রীরা ঢাকায় আসে। উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd May অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd May থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ 12ই মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 21শে এপ্রিল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র বাছাই 22 ও 23শে এপ্রিল। আপিল করা যাবে 26শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29শে এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে 30শে এপ্রিল। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা, জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। সংরক্ষিত নারী আসনে বিএনপির ত্যাগে নিবেদিত দক্ষ যোগ্যরা জায়গা পাবেন বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার সংসদ অধিবেশনের ফাঁকে বাইরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সংসদে সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা টেন্ডারে কাজ পেয়েছে তারা অন্যদের দিয়ে কাজ করিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া শুক্রবারও অধিবেশন চলবে বলেও জানান চিফ হুইপ। একটা বিল পাস করা মানে 3টা অর্ডিন্যান্স পাস হয়েছে, সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাস করে ফেলেছি। 44 আর বাকি যা আছে আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। যারা রাজপথে ছিলেন, দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবে এমন বিবেচনায় আমাদের সংসদ নেতা নিশ্চয়ই এই ব্যবস্থা করবে। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন কাল। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। শেরপুর 3 ও বগুড়া 6 সদর আসনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হবে। মঙ্গলবার সকাল 7টায় শেষ হয় প্রার্থীদের প্রচার কার্যক্রম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 থেকে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। এদিকে শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনে 128 ভোট কেন্দ্র ও ভোটার 4,13,000-এর বেশি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের 14 জনকে আটক করেছে র্যাব। বুধবার বেলা 11টার দিকে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে র্যাব 2 এর নেতৃত্বে পরিচালিত হয়েছে মোবাইল কোর্টের অভিযান। এ সময় হাতে নাতে 14 জনকে আটক করা হয়। এদের মধ্যে 6 জনকে 5 দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং 3 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অব্যাহতি দেওয়া হয়। আটকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জনসাধারণকে নিজের তত্ত্বাবধানে পাসপোর্ট ফর্ম পূরণ সহ যে কোনো প্রয়োজনে পাসপোর্ট অফিসের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন। দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তাদের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি অভিযান পরিচালনা করি। দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে মূলত অভিযানটি পরিচালিত হয়। সেই প্রেক্ষিতে আমরা প্রায় 14 জনকে আমরা এখানে আটক করা হয় এবং তাদের মধ্য থেকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে আমরা 6 জনকে 5 দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করি। প্রথমে বলে 200 বা 300 টাকা ফর্ম পূরণ করে দিব, এরপর বলে ভিতরে বিশাল লাইন, আপনার দাঁড়া থাকতে হবে, যদি আমার মাধ্যমে পূরণ করার ফর্মটা তাড়াতাড়ি হবে। সেই দালালি সাক্ষাৎকার দিয়েছে, যদি
উনি আমাকে 300 টাকার বেশি 10 টাকা দেয়, 200 টাকা দেয়, 2000 টাকা দেয়, ওইটারই আমার লাভ। কিন্তু উনি যদি পাসপোর্ট অফিসের ভিতরে আসতো তাহলে উনি আমাকে 1 টাকাও দিত না। বোর্ডের উত্তাল অবস্থার মধ্যে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে ক্যাম্প করছে টাইগাররা। পাশাপাশি সন্ধ্যা 6টায় বসবে বিসিবির নতুন অ্যাডহক কমিটির বৈঠক। এসব জানাতে বিস্তারিত আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত মিরন। মিরন, একটু জানতে চাইবো আপনার কাছে যে আজ সন্ধ্যায় তো বিসিবির নতুন অ্যাডহক কমিটির বৈঠক রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া মাঠে তো অনুশীলন করছে জাতীয় দল, সেটি নিয়েও কি তথ্য আছে জানাবেন? জি, যেমনটা বলছিলেন, গতকাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বড় রদবদল এসেছে, যেখানে যে বুলবুলের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে কিন্তু গত নির্বাচনে অনিয়মের প্রেক্ষিতে কিন্তু সে প্রমাণ পাওয়ায় কিন্তু সেই বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং সেই কমিটির বিলুপ্তর পরে কিন্তু 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানে সভাপতি হিসেবে রাখা হয়েছে তামিম ইকবালকে। সেই সভাপতি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু প্রথম দিনই কিন্তু তারা নিজেদের মধ্যে যে প্রথম বৈঠক সেরে আজ কিন্তু দ্বিতীয়বারের মতো বৈঠক বসার কথা সন্ধ্যা 6টায়। সেখানে কিন্তু যে স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে সেই স্ট্যান্ডিং কমিটিগুলো কিন্তু ভাগ করে দেওয়া হবে, কার কোন দায়িত্ব পাবেন, কে কোন দায়িত্ব সামলাবেন, সেই বিষয়গুলো আজকে বন্টন করা হবে। এবং সেই বিষয়গুলোর পাশাপাশি কিন্তু বিসিবিতে নানা অস্থিরতা দেখা দিলেও কিন্তু সেই বিষয়গুলোতে কোনো প্রভাব পড়ছে না খেলোয়াড়দের মাঝে। সেই নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কিন্তু নিজেদের অনুশীলন ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে আমরা সকাল থেকে দেখেছি যে আজকে লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটেই কিন্তু ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। মূলত সকাল থেকে আমরা একাডেমি মাঠে কিন্তু সাদা বলে, অর্থাৎ শর্টার ফরম্যাটে T20 ফরম্যাটে যে ক্রিকেটটা রয়েছে সেই ক্রিকেটের জন্য কিন্তু অনেকে আমরা দেখেছি যে ব্যাটিং বোলিং নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এছাড়া কিন্তু দেখেছি যে একাডেমি মাঠে এখন পর্যন্ত ব্যাটার এবং বোলাররা কিন্তু নিজেদের প্রস্তুত করছেন। সেখানে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো গিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো যেই স্প্রিং বোলিং মেশিনটা নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত সেই স্পিনিং বোলিংয়ের বিপরীতে কিন্তু ব্যাটাররা কিন্তু নিজেদের প্রস্তুত করছে, কারণ স্পিনের যে আগে কখনো কিন্তু এরকম মেশিনের সামনে কিন্তু কখনো ব্যাটাররা সেই নিজেদেরকে প্রস্তুত করতে পারেনি। এছাড়া আমরা দেখেছি যে আজকে এখন পর্যন্ত আমরা দেখছি যে হেড কোচ রয়েছেন, পেস বোলিং কোচ রয়েছেন, তাদের আন্ডারে কিন্তু ব্যাটাররা এবং বোলাররা কিন্তু নিজেদেরকে যতটা সম্ভব নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা যতটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য নিজেদের প্রস্তুত করছেন। এবং আমরা দেখেছি যে যেই একাডেমি মাঠের পাশাপাশি কিন্তু যেই ইনডোর মাঠটি রয়েছে সেখানে কিন্তু লাল বলে ব্যাটিং করেছেন, বোলিং করেছেন ক্রিকেটাররা। সেখানে সাদমান, তাওহিদ হৃদয়, তারপর যারা রয়েছেন লাল বলের যারা বিবেচনায় থাকবেন তাদেরকে কিন্তু অনেকক্ষণ আমরা অনুশীলনের মাঝে দেখেছি। এবং যেখানে সাদা বলের যে প্র্যাকটিস সেখানে দেখেছি আমরা ব্যাটাররা বড় বড় শট কিভাবে খেলতে পারে সেভাবেও নিজেদের প্রস্তুত করছেন। নেটে মূলত তারা লং শটগুলো খেলার জন্য চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যারা কোচ রয়েছে, কোচিং স্টাফরা কিন্তু মূলত তাদের সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। এবং কিন্তু আমরা এই সিরিজটা সামনে রেখে তারা কিন্তু নিজেদের সর্বোচ্চভাবে চেষ্টা করছেন এবং নিজেদের প্রস্তুতিটা সেরাটা নেওয়ার চেষ্টা করছেন এই একাডেমি প্র্যাকটিসের মাধ্যমে। এই ছিল মিরপুরে আমার কাছে সেরা অনুশীলন করার আসলে বিকল্প নেই এবং সেরাটা দিতেই হবে বাংলাদেশ দলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।